লোকসভা ভোটের দিন কিন্তু এগিয়ে আসছে এবং যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজনীতির পারদ চলছে। এবং যদি আমরা পুরো ব্যাপারটাকে দেখি, এই মুহূর্তে দাঁড়িয়ে দিদি মমতা ব্যানার্জিকে নিয়েই আজকের এই ভিডিওটি। দিদি কিন্তু রণংদেহী মূর্তি। সে ইস্যু সিএএ হোক, ইস্যু এনআরসি হোক, সন্দেশখালী হোক, বা আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন নিয়ে হোক, সমস্ত কিছু ইস্যুতে দিদি কিন্তু একদম দয়াময়ী রূপে কিন্তু প্রকট হচ্ছেন এবং বিজেপির সাথে তিনি চোখে চোখ রেখে বলে দিচ্ছেন যে হ্যাঁ, আমি আছি, আমি থাকব। এই ব্যাপারগুলো কেন জানি ইঙ্গিত করছে না যে 2024-এর লোকসভা ভোটে যদি দেখা যায় ইন্ডিয়া জোট সরকারে আসে, সেখানে দিদি মুখ হয়ে উঠবে। ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক তথ্য সমৃদ্ধ হতে চলেছে। পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে পরে আপনি কিন্তু পিছিয়ে পড়বে। ভিডিওটি পুরো দেখুন। যদি সাকসেসফুল হয়, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি কি হতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী? হঠাৎ করে মমতা ব্যানার্জি এবং টিএমসি এত অ্যাগ্রেসিভ ভাবে পুরো জিনিসটা সন্দেশখালী থেকে শুরু করে দেশের বিভিন্ন ইস্যুতে কিভাবে ডিল করছে। কোন পলিটিক্যাল পার্টি যখন ইলেকশন আসে, ইন জেনারেল দেখা যায় তখন তারা জনদরদি প্রকল্প শুরু করে এবং এর সাথে তারা কিন্তু স্পেশালি গণতন্ত্রের যেটা চতুর্থ স্তম্ভ বলে আমরা জানি, সেটা হচ্ছে নিউজ বা সাংবাদিকতা। সেই জায়গায় কিন্তু কেউ হস্তক্ষেপ করে না খুব একটা। সেখানে বলতে পারা যায় এক মাসের মধ্যে দুটো নামকরা সাংবাদিক এবং চ্যানেলের চেনা মুখ, তাদের এগেনস্টে এফআইআর। এটা কি ইচ্ছাকৃত করা না যেহেতু চোখটা দিল্লির দিকে, সেই জন্য হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ডভাবে অ্যাগ্রেসিভলি মমতা ব্যানার্জি নিজেকে গোটা ইন্ডিয়ার দরবারে কিন্তু প্রকাশ করতে চলেছেন। কি হতে চলেছে সমস্ত ডিসকাশন আমরা করব এই লোকসভা সিরিজের প্রথম ভিডিওতে। কি মমতা ব্যানার্জি কি হতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী? আপনারা ভিডিওটিতে পুরো অ্যানালিসিস শুদ্ধ শুনবেন। খালি একটা জিনিসই বলে দেবো, কমেন্ট বক্সে কেউ কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করবেন না যে আপনি তৃণমূলের হয়ে কথা বলছেন। এই সব কমেন্ট কিন্তু নয়। আপনার ভিডিওটি ভালো লাগলে অনেক ভালোবাসা দেবেন, হেট্রেট কমেন্ট কিছু দেবেন না। কারণ আমরা যেরকম তৃণমূলের ভিডিও এই চ্যানেলে দেবো, তারপরে বিজেপিরও আসবে, সিপিএমেরও আসবে, কংগ্রেসেরও আসবে, কারণ এটা লোকসভা সিরিজ। চ্যানেলটিকে ভালো লাগলে পরে আপনি বেল বাটনটি প্রেস করে দিয়ে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে এক ফোঁটাও ভুলবে না। শুরু করছি আজকের ভিডিওটি। দেখুন, এই লোকসভা 2024-এর লোকসভা খালি দিন গোনার অপেক্ষা। মার্চের সেকেন্ড সপ্তাহতেই কিন্তু লোকসভার দিন জাতীয় নির্বাচন কমিশন অ্যানাউন্স করে দেবে এবং তার আগে কেন জানি যুদ্ধংদেহী বা সাজো সাজো একটা রব শুরু হয়েছে। একদিকে যদি আমি ইন্ডিয়া ব্লকের জিনিসগুলো বলি, সেখানে রাহুল গান্ধী যেমন ন্যায় জোড়ো ভারত যাত্রার পুরো তিনি গোটা দেশে ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে একটা জনসংযোগ বিস্তার করে যাচ্ছেন। এবং মমতা ব্যানার্জি কলকাতার বুকে থেকেই সেই যে রণংদেহী মূর্তি দিদির, কিন্তু সেই মূর্তি আবার প্রকাশ পাচ্ছে। তো জেনারেলি আমরা জানি এবছর কিন্তু বিধানসভা ভোট নেই, সেটা কিন্তু দেরি আছে এখনো পর্যন্ত 2026। তো তা সত্ত্বেও হঠাৎ করে তাহলে পরে এত রণংদেহী মূর্তির কারণটা কি? আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো নাম কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে থেকে উঠে আসতে পারে যারা প্রধানমন্ত্রী হওয়ার অ্যাবসলিউটলি দাবিদার। সেটা এক হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং অরবিন্দ কেজরিওয়াল। এবার এই দুজনের নাম কেন উঠে আসছে, কেন আমি সেক্ষেত্রে রাহুল গান্ধীর নামটা বললাম না, তার কারণ হচ্ছে হয়তো যদি সিটের বিচারে দেখা যায়, যেহেতু কংগ্রেস কিন্তু কটা সিট পাবে সেটাও আমি বলছি, সমীক্ষাতে যা উঠে আসছে কংগ্রেস হয়তো এই অ্যালায়েন্সের সবচেয়ে বড় নাম্বার অফ সিট নেবে, কিন্তু রাহুল গান্ধী কতটা প্রধানমন্ত্রী হিসাবে যোগ্য হবে সেটা কিন্তু সেই বিষয়ে কিন্তু ডাউটফুল একটা কোশ্চেন মার্ক থেকেই যায়। সেটা নিয়ে নয় আমরা অন্য কোনো দিন আলোচনা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গবাসী আমরা যেটা বুঝতে পারছি যে জেনারেলি বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিভিন্ন ধরনের বা ভোটের আগের বছর বিভিন্ন ধরনের জিনিস কিন্তু অ্যানাউন্স হয়ে থাকে। কিন্তু এই বছর রয়েছে লোকসভা ভোট, সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে গেল। সমুদ্র তটবর্তী এরিয়াতে যত মৎস্যজীবীরা রয়েছে তাদের জন্য বেনিফিশিয়াল স্কিম চলে এসছে, যে বছরে 2 মাস তারা যখন বৃষ্টিতে যেতে পারে না তার জন্য তাদের টাকা পয়সা দেওয়া হচ্ছে এবং সরকারের নিজস্ব 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত কিছু চলে আসছে। এর সাথে দিদি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের একমাত্র কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী, সেই জায়গাটা কিন্তু একটা আছেই। কারণ আজকে আপনি কেরালা গিয়েও কিন্তু জানবেন যে কে মমতা ব্যানার্জি, বাট
বা ত্রিবান্দামে গিয়েও আপনি যদি জিজ্ঞেস করেন যে হু ইজ মমতা ব্যানার্জি, নর্মাল মানুষও কিন্তু সেখানে বলে দেবে। বাট ত্রিবান্দামে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় উল্টোটা, মানে কলকাতা থেকে এসে যদি জিজ্ঞেস করা, আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিবান্দাম স্টেটে, মানে তাদের স্টেটে কে রয়েছে মুখ্যমন্ত্রী, হয়তো একটু হলেও সাধারণ মানুষ ভাববে, গুগল করবে, এইসব করবে। তো মমতা ব্যানার্জির কারিশমা কিন্তু এরকমই যে এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি এবং এর সাথে রাহুল গান্ধী, এরকম কয়েকজন পার্সোনালিটি কিন্তু শুধু টুইটার বা এক্স হ্যান্ডেল নয়, মুখে মুখে ট্রেন্ডিং। কারণ এরা মানুষের মধ্যে মিশে যায়। এবং মমতা ব্যানার্জি যে মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারে টাকাটা বেড়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ব্যাপারটা একটা কিন্তু হাইপে চলে গেল, যেখানে সরকার অনেকটাই কিন্তু বলতে দ্বিধা নেই আমার, ব্যাকফুটে চলে যাচ্ছিল। কারণ মন্ত্রিসভা যদি আমি বলি, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার তো অনেকেই তো এই মুহূর্তে মানে বিভিন্ন কারণবশত তারা জর্জরিত হয়ে জেলে রয়েছে, এবং তাদের মধ্যে অনেক নেতাই কিন্তু প্রচুর প্রভাব প্রতিপত্তিশালী নেতা ছিলেন। তো একদিকে যেমন কিছু নেতা চলে যাচ্ছে, হাতে টান পড়ছে, কিন্তু আরেক দিকেও দিদি কিন্তু রণংদেহী মূর্তি নিয়ে কিন্তু বাঘিনীর মতনই লড়ে যাচ্ছেন, যে লড়াকু স্বভাব প্রতি বছর মমতা ব্যানার্জি যদি আমরা পুরো কার্ডটা দেখি সেখানে কিন্তু রয়েছে। দিদি বরাবরই লড়াকু মনোভাব। আজকের ডেটে দাঁড়িয়ে যেই মুহূর্তে পশ্চিমবঙ্গকে টার্গেট করে যদি দেখা যায় যে দিল্লির সরকার সমানে আধার কার্ডগুলো বাতিল হওয়া শুরু হচ্ছিল, বাতিল মানে ডিঅ্যাক্টিভেট হওয়া শুরু হচ্ছিল, কিরকম একটা মেসেজ আসছিল এবং তাদের কাছে স্পিড পোস্ট মেসেজ। দিদি কিন্তু এই কার্ডটা কতটা ভ্যালিড কি কতটা ভ্যালিড না, সুবিধা কি অসুবিধা, আপনারা আমার চ্যানেলে গিয়ে এটা নিয়ে একটা পুরো ভিডিও করা আছে, সেটা দেখে নেবে। বাট দিদি কিন্তু সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ালো এবং বললো রাজ্য সরকারের ফেসিলিটি নেওয়ার জন্য আমি কার্ড ইন্ট্রোডিউস করে দিচ্ছি, তোমরা এসে কমপ্লেন করো এন্ড সেটা কিন্তু নিয়ে নাও, মানে মানুষের যাতে কোনোভাবে অসুবিধা না হয়। এর সাথে সিএএ এনআরসি নিয়ে আমরা জানি সেন্ট্রাল একটা হুঙ্কার দেয় এবং রাজ্য সরকারের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গই কিন্তু পুরো দমে কিন্তু এটার সাথে রুখে দাঁড়াচ্ছে। অন্যান্য সেটা ট্রাই করছে। পশ্চিমবঙ্গ রুখে দাঁড়ানোর এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইতিহাসও রয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গের যদি ম্যাপটাকে আমরা দেখি, তাহলে পরে সাইড লাইন দিয়ে তো বাংলাদেশ বর্ডার রয়েছে। এই বাংলাদেশ বর্ডার থাকার জন্য আমরাও জানি অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু অনেক রয়েছে, এবং যেটাকে যে কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু ভোট ব্যাংকের জন্য কাজে লাগায়। তো এরকম একটা অবস্থা রয়েছে, কিন্তু তারপরেও দিদি জানি কোনোভাবে রাজনীতির মহলে কিন্তু প্রচন্ডভাবে স্ট্রং না হলে পরে, যদি তার চোখ দিল্লির দিকে না হতো, তাহলে পরে এই মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের চতুর্থ পিলারের দিকে কিন্তু দিদি এই জিনিস হতো না। মানে আমি কোট আনকোট বলে দিচ্ছি, একটি রিপাবলিক টিভি এবং একটি এবিপি, এবং দুটোই কিন্তু কোনো লোকাল ব্র্যান্ড নয়, ন্যাশনালাইজড একটা ব্র্যান্ড। তাদের এগেনস্টে যখন মমতা ব্যানার্জির সরকার একজনকে তো গ্রেফতারি করলো এবং আরেকজনের নামে এফআইআর বা এইসব হলো, যদিও সেটা একটা মিথ্যা জিনিস সম্প্রচার করেছিল বলে দাবি করা হয়েছিল এবং সেটা চ্যানেল থেকে দুঃখিত প্রকাশ করা হয়েছে, তারপরেও জিনিসটা হলো। তার মানে এখানে কোনোভাবে দিদি নিউজ বা লাইম লাইটে থাকার একটা প্রবণতা নয়, বা এরকম একটা ব্যাপার যে আমি লড়ছি একমাত্র বিজেপির হয়ে, রাহুল গান্ধী তো খালি হেঁটেই বেড়াচ্ছে, জনসংযোগ করে যাচ্ছে, এই ব্যাপারগুলো তো নয়। দেখুন, আপনাকে এবার প্র্যাকটিক্যালি ভাবতে হবে কিছু জিনিস। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের লোকসভার সিট সংখ্যা কিন্তু 42। রিসেন্ট যে সমীক্ষাটা হয়েছে, আমি আগে সেখানে আসছি। রিসেন্ট সমীক্ষাতে বলা হচ্ছে 2024-এর ইলেকশনে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট পাবে হচ্ছে 26টা সিট থেকে শুরু করে 30টা সিটের মধ্যে, আউট অফ 42, এবং সেখানে কংগ্রেস বা লেফট সংখ্যাটা 2 থেকে 3টে, এবং রেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু বিজেপির দিকেই ঝুঁকছে, যেটা 15 থেকে 17 মতন একটা অন অ্যান অ্যাভারেজ পিকচারে আসছে। তো এই হচ্ছে সমীক্ষা। কিন্তু সমীক্ষা তো অনেক কিছুই বলে। আপনাকে একটা সবচেয়ে বড় এক্সাম্পল আমি দিই, যে কখনো আবার প্রচুর সমীক্ষা এটা বলছে যে বিজেপি একাই 335টা কিন্তু সিট নিয়ে নেবে এবছর লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হিসাবে, এবং সেটা দাবি করছে, এবং সেটা অলরেডি প্রিন্ট হয়েছে ওয়ান অফ দ্য রেকগনাইজড নিউজ পেপার, মিন্ট, আমরা জানি সবাই তা মিন্ট, তো মিন্টে এটা কিন্তু প্রকাশ হয়েছে। কিন্তু সমীক্ষা সবকিছু শেষ হয়ে যায়, কারণ রাজনীতির ময়দানে বা লোকসভাতে বা বিধানসভায় বলুন, যে কোনো ইলেকশনে আলটিমেট রেজাল্ট দেবে জনগণ, এবং লাস্ট মিনিটেও সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা আমরা বারবার দেখেছি এই জিনিসগুলো। একটু আপনাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। অটল বিহারী বাজপেয়ীর সময় কার্গিল হলো, যে বছর শাইনিং ইন্ডিয়া মুভমেন্ট হলো, এত কিছু হওয়ার পরও সেই বছর কিন্তু অটল বিহারী বাজপেয়ী বা বিজেপি সরকার বা এনডিএ গভর্নমেন্ট কিন্তু হেরে গিয়েছিল। এলকে আদবানিকে জিজ্ঞেস করায় বলা হয়েছিল, তিনি অ্যান্সার করেছিলেন যে আমরা ওভার কনফিডেন্স হয়ে গেছিলাম, তাই হেরেছি। তো এটাও কিন্তু হয়।
আজকে আমরা এটা একটা সমীক্ষা বলছি, বাট দিদির চোখ হয়তো 40 মানে 42টার মধ্যে মোটামুটি 35 থেকে 39 এর মধ্যে, মানে মোটামুটি 35 ক্রস করা আমার মনে হয়েছে এখানে দিদির লক্ষ্য বলে। প্রধান জোট সঙ্গী যদি সরকার ইন্ডিয়া গভর্নমেন্টের হলো, তাহলে পরে সেই জায়গাটা কিন্তু দিদি রাখবেই, এবং লোকসভা থেকে এখান থেকে পার্টিসিপেন্ট এবং মন্ত্রিত্বর জায়গাতেও কিন্তু দিদি কিন্তু সেখানে ছেড়ে কথা বলবে না। এবং কংগ্রেসের মধ্যে এতটা একটা টালমাটল ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে সব পার্টির দিক থেকে সবারই কিন্তু নিজের স্কোর কার্ডটা বাড়িয়ে রাখার একটা ব্যাপার রয়েছে, কারণ যেহেতু দৌড়টা রয়েছে প্রধানমন্ত্রী, এবং গোটা দেশ তো দেখছে যে দিদি কিভাবে বিজেপির সাথে ফাইটটা করে যাচ্ছে। তো এই ফাইটটা যখন করছে, আমি আপনাকে একটা তত্ত্ব বলে দিচ্ছি, 2019-এর ভোটের যদি রেজাল্ট বলা যায়, সেক্ষেত্রে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে থেকে পেয়েছিল হচ্ছে 18টি সিট। এবার সেই 18টি সিট সে ধরে রাখতে পারবে না সেখান থেকে তার বাড়বে বা কমবে, সেই জায়গাটা কিন্তু দেখার বিষয়। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দিদির যদি আমি ব্যাপারটা দেখি, ওটা তৃণমূল সরকারের একদিকে বিভিন্ন দুর্নীতিতে তার মন্ত্রীগুলো চলে যাচ্ছে, একদিকে সন্দেশখালীর মতন বার্নিং ইস্যু চলছে যেখানে বিরোধীরা তাকে ছেকে ধরেছে, আরেকদিকে যদি আমি দেখি সিএএ, এনআরসি, এই নিয়ে রোজ না রোজ সেন্ট্রাল কিছু কমেন্ট করছে, দিদিও তার এগেনস্টে কমেন্ট করছে, ধর্ণা হচ্ছে, এবং বিকল্প পরিকল্পনার দিকে দিদি কিন্তু পুরোভাবে মুভমেন্ট নিজের চালিয়ে যাচ্ছে। তো এই সব দিক থেকে দেখে মনে হচ্ছে যে বাংলায় ভোটটা কিন্তু একটু অন্য চিত্রেই হবে, বিজেপি ভার্সেস টিএমসি। আমরা এখনো জানি না যে কংগ্রেসকে কটা সিট ছাড়বে তৃণমূল গভর্নমেন্ট, আদেও সিট ছাড়বে কিনা, সমঝোতা হবে কিনা, বা কেনই বা সেটা সমঝোতা করবে, যেখানে জনদরদি প্রকল্পগুলো দিদি যেগুলোকে অ্যানাউন্স করেছে সেগুলোর কিন্তু আলটিমেটলি মহিলা মহল থেকে শুরু করে সমস্ত ভোটারদের মধ্যে কিন্তু একটা কিন্তু ফেভার রয়েছে বা ফ্লেভারও রয়েছে সেই জায়গাটা কিন্তু। কারণ তারা মনে করে যে আচ্ছা, দিদিকে যদি ভোটটা আমরা না দিই, মানে গ্রামের মানুষ এটাই বলে, তাহলে পরে যদি এটা কমে যায়, যদি এটা আটকে যায়, লক্ষ্মীর ভান্ডার বলুন বা এইসব জিনিসগুলো, তাহলে পরে আমরা তো সেই টাকাটা পাবো না। একটি মহিলা যখন বছরে গেলে 12,000 টাকা মিনিমাম পাচ্ছে, একজন জেনারেল মহিলা, কেন তাহলে তার ভোটটা সে সেখানে দেবে না? হতে পারে সে বিজেপি বা সিপিএমই মন থেকে করে, কিন্তু এন্ড অফ দ্য ডে মানি ম্যাটার্স আ লট। তো আজকের সমাজে দাঁড়িয়ে তো এই সবগুলো দেখে কিন্তু কোনোভাবে আমার মনে হচ্ছে যে দিদির চোখ কিন্তু দিল্লির দিকে, যার জন্যই কিন্তু দিদি এই মুহূর্তে দাঁড়িয়ে রণংদেহী মূর্তিতে। আপনার কি মনে হচ্ছে? আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে এক ফোঁটাও ভুলবেন না, কোনো হেডসাইড কমেন্ট করবেন না, বাট আপনার মতামতটা আপনি অবশ্যই কিন্তু ব্যক্ত করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে আপনারা শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসবে আবার কোনো না কোনো পার্টির কথা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।